সেন্ট মার্টিন বাংলাদেশের মানচিত্রের শেষ বিন্দু, নির্জলের এক মায়াবী রাজ্য। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ। নীল জলরাশির বুকে ভাসমান প্রায় ৮ বর্গ কিলোমিটারের এ দ্বীপ রূপ সৌন্দর্যে সত্যি মায়াবী। স্বচ্ছ নীল পানি, মন কাড়া প্রকৃতির দৃশ্য, সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব মুহূর্ত। আর ছায়াঘেরা শান্ত রাত উপভোগ করতে প্রতি বছর হাজারো মানুষ ছুটে আসে এখানে। আজ আমরা যাচ্ছি এই স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে। এই ভিডিওতে জানাবো সেন্ট মার্টিন যাওয়ার নিয়ম, কোথা থেকে পাবেন শিপ টিকিট, আর কোথায় বা মিলবে ট্রাভেল পাস। চলুন পানির বুকে ভাসমান এই মায়াবী সেন্ট মার্টিন ঘুরে আসি। আমাদের এবারের যাত্রা শুরু চট্টগ্রামের সিনেমা প্লেস থেকে। আগেই মার্শা পরিবহনের টিকিট কাটা ছিল। নির্ধারিত সময় অনুযায়ী রাত ২টায় কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে যায়। নতুন ব্রিজ কাউন্টারে কয়েক মিনিট বিরতির পর শুরু হয় আমাদের বহুল প্রতীক্ষিত পথ চলা। রাস্তায় কোথাও কোথাও ঘন কুয়াশা থাকার কারণে কিছু কিছু জায়গায় গাড়ির গতি ছিল খুবই স্লো। আলহামদুলিল্লাহ প্রায় ২ ঘন্টা ৫০ মিনিটের মধ্যেই আমরা কক্সবাজার পৌঁছে যাই। যেহেতু শিপের সময় ছিল সকাল ৯টায়, তাই শহরের ভিতরেই আমরা নাস্তা করে ফেলি। চা বাগান রেস্টুরেন্টে সকাল নাস্তা সেরে নেই। সেখানে সেন্ট মার্টিনগামী অনেক ভ্রমণকারীর সাথেও দেখা হয়ে যায়। নাস্তার পর আমাদের হাতে কিছু সময় থাকার কারণে আমরা সাগর পাড়ে যাই। ঢেউয়ের শব্দ আর ভোরের বাতাস উপভোগ করে আমরা ছুটে চলে নুনিয়াছড়া জেটিঘাটের উদ্দেশ্যে। ঘাটে এসে দেখি অনেকেই রাত ৩টা থেকে এখানে অপেক্ষা করছে, বিশেষ করে ঢাকা ও উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীরা। আসসালামু আলাইকুম। আমাদের বাস ২টা বাজে ছেড়ে আমাদেরকে এখানে ভোর ৪টা ৫০-এ নামা দিয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে এসে পৌঁছেছিলাম এখানে। তো আমাদের জাহাজ বা আমাদের শিপটা ছাড়ার কথা ছিল ৬টা ৪৫, কিন্তু এখন এসে শুনলাম ছাড়বে ৯টা বাজে। এখন দেখেন সবাই এখন ওয়েটিং এ আছে। আসলে আমরা যাদের থেকে টিকিট নিয়েছিলাম ওনারা আমাদেরকে টিকিটটা পৌঁছে দিবে এখানে, বললো ৮টা বাজে আসবে। যেহেতু আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে ৮টা, তুমি তার আগে আসবে। আর এখানে এসে সিরিয়াল ধরতে হবে একটা। সিরিয়াল দেওয়ার পরে চেকিং এর মাধ্যমে আপনাকে শিপে উঠতে হবে, আদারওয়াইজ আপনি কোনোভাবেই শিপে উঠতে পারবেন না আপনার টিকিট ছাড়া। আর ট্রাভেল পাসটার জন্য এতটা বেশি ইস্যু না, আপনি যাদের থেকে টিকিট নেবেন তারাই ট্রাভেল পাসটা ম্যানেজ করে দেবে, বা টিকিটের সাথেই সম্ভবত ট্রাভেল পাসটা থাকে। সামনে প্রায় ৬ থেকে ৭ ঘন্টা জার্নি, তাই চাইলে আপনি এখান থেকে হালকা খাবার নিয়ে নিতে পারেন। তবে পানির বোতল নিয়ে শিপে ওঠা নিষেধ, তাই পানির বোতল না নেয়াই বেটার। শিপেই পানির ব্যবস্থা রয়েছে। আমারটা দেন ভাই। আরে সব একসাথেই আছে, সমস্যা না সিঙ্গেল টিকিট রাখেন, হাতে ডাবল টিকিট রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে ডাবল পাস। নাম দেখতে পাবেন সেন্ট মার্টিন টু
আমি আছি, আপনারা সেফভাবে যাবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল। আপনারাই আমাদের জন্য দোয়া করবেন। কিন্তু আরেকটা বিষয় দিতে চাই, সেটা হচ্ছে আপনারা কেউ প্লাস্টিক জাতীয় পণ্য, সেন্ট মার্টিন বাজার ব্র্যান্ড, এই জন্য আপনারা কেউ প্লাস্টিক জাতীয় দ্রব্য নিয়ে যাবেন না প্লিজ। বারবার আসার জন্য আপনাদের জাতীয় কোনো কিছু নেওয়া যাবে না স্যার, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রায় 3টি শিপ পাড়ি দিয়ে অবশেষে আমরা আমাদের নির্ধারিত শিপে উঠে পড়লাম। এটাই আমাদের আসন, যাকে বলা হয় এক্সক্লুসিভ লাউঞ্জ। শুয়ে বিশ্রাম নেওয়ার জন্য মোটামুটি আরামদায়ক। যাত্রী কম থাকায় এবং অনেকেই উপরে উঠে বাইরের দৃশ্য দেখে, যার ফলে আপনি চাইলেই এই আসনে শুয়ে শুয়ে ভ্রমণ করতে পারবেন। শিপ ছাড়তে তখনও প্রায় 40 মিনিট বাকি, তাই আমরা উপরে উঠে বাইরের দৃশ্য উপভোগ করতে লাগলাম। এটা সম্ভবত বাঁকখালী নদী। একটি জাহাজ নোঙর করার জন্য এগিয়ে আসছে। জাহাজটি মহেশখালী থেকে এসেছে। রাতে বাস জার্নিংয়ের কারণে আমার আসনে গিয়ে একটু ঘুমিয়ে পড়লাম। চোখ খুলতে দেখি আল্লাহর নামে আমাদের শিপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এটি শিপের ক্যান্টিন ও পিয়ার লাউঞ্জ। কি আইটেম আছে আপনাদের? আমাদের এখানে চিকেন খিচুড়ি আছে আর চিকেন খিচুড়ি কত করে আপনাদের? 250 টাকা। 250 টাকা। আর কফি কত করে? কফি 50 টাকা না? দেখতে সুন্দর হলেও দীর্ঘযাত্রার জন্য এটি খুব একটা আরামদায়ক নয়। এখান থেকে হালকা নাস্তা পাওয়া যায়, তবে দেরি করলে কিছুই পাওয়া যাবে না। তাই শিপ ছাড়ার 2-3 ঘন্টার মধ্যেই নাস্তা বা লাঞ্চ সংগ্রহ করে নিতে পারেন। অবশ্যই এখানকার খাবারের দাম বাইরের তুলনায় কিছুটা বেশি, তবে স্বাদ সত্যি অসাধারণ। সময়ের সাথে সাথে সাগরের পানির রঙও বদলাতে থাকে, কখনো সাদা, কখনো গাঢ় নীল। নীল সাগরের পানি আর দূরের পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমাদের জাহাজ এগিয়ে চলছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। বিকেলে গোধূলির সময়ের এই দৃশ্য সাগর থেকে দেখা সত্যি ভিন্ন এক অনুভূতি সৃষ্টি করে। আমাদের সঙ্গে পাল্লা দিয়ে উড়ে চলা গাংচিলগুলোর দৃশ্য মনকে শিহরিত করে তোলে। আল্লাহ তাআলার সৃষ্টি কত বৈচিত্র্যময়। এই বিশাল সাগরের মাঝে কে এদের রিজিক ব্যবস্থা করে? কোথায় বা রাত কাটায় এই পাখিগুলো? সুবহান আল্লাহ, তোমার প্রতিটি সৃষ্টি তোমার শ্রেষ্ঠত্বের সাক্ষী। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় 7 ঘন্টা যাত্রা শেষে আমাদের জাহাজ অবশেষে সেন্ট মার্টিন জেটি ঘাটে নোঙর করল। আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে বাজে 5:30। প্রায় 7 ঘন্টার মতো সময় লাগছে আমাদের কক্সবাজার থেকে এখানে আসতে, অর্থাৎ আজকে সারাটা দিন চলে গেল। তো যারা আসবেন অবশ্যই একদিন হাতে রেখে, অর্থাৎ নেক্সট দিন যাতে সেন্ট মার্টিন থাকা যায় ওইরকম একটা হাতে সময় নিয়ে আসবেন, আদারওয়াইজ আপনি এই বিকাল সময়টা আসলে উপভোগ করতে পারবেন না। এই যে আমাদের দেখা যাচ্ছে আমাদের শিপটা একদম হাতের ডানে যেটা আছে ওটা হচ্ছে আমাদের শিপ। এটা হচ্ছে কেয়ারি, যেটা সবচেয়ে স্লো চলে এবং সবার পরে আসে। তো চেষ্টা করবেন কর্ণফুলী বা বারাওয়ালিয়া টিকিট কাটার জন্য। আমরা টিকিট পাই নাই,
যার কারণে বাধ্য হয়ে এটা টিকিট কাটলাম আর সারাটা দিন চলে গেলো জাহাজেই। ঘাট থেকে রিসোর্টে যাওয়ার জন্য 350 টাকার একটি অটো ভাড়া করলাম। চারপাশের রাস্তা একদম গ্রামের মতো, বালুময় পথ। যদিও ভাড়া ঠিক হয়েছিল 350 টাকা, তবে বালুর রাস্তার অজুহাতে শেষ পর্যন্ত ড্রাইভার আমাদের থেকে 400 টাকা নিয়ে নিল। এটাই আমাদের রিসোর্ট। আগামী কয়েক ঘন্টা এখানেই থাকবো আমরা ইনশাআল্লাহ। রিসোর্টটি ছিল যথেষ্ট পরিপাটি ও সুন্দর। আমাদের জন্য ছিল একটু ওয়েলকাম ড্রিঙ্কস এবং সকালের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই ইকো রিসোর্টে এই রুমে প্রতি রাতে ভাড়া 5500 টাকা। এক রুমে 4 জন থাকা যায়, সে হিসেবে খরচটা খুব বেশি নয়। সারাদিনের ক্লান্তিতে আর বাজারে যাওয়ার ইচ্ছে হয়নি এবং ভোরেই আমাদের যাত্রা কাঙ্ক্ষিত ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। তাই এখানেই রাতের খাবারের সিদ্ধান্ত নিলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা রাতের খাবারের জন্য নিচে নামলাম। এখানকার কিচেন ছিল যথেষ্ট পরিষ্কার ও পরিচ্ছন্ন। আমাদের জন্য রূপচাঁদা ফ্রাই করা হচ্ছে। এখানে খাবারের দাম সেন্ট মার্টিন বাজারের থেকেও কিছুটা বেশি মনে হচ্ছে। রাতের খাবার শেষে রিসোর্টের বাইরে বসে সাগরের গর্জন উপভোগ করলাম। কিছুক্ষণ গল্প হলো স্থানীয় জেলেদের সঙ্গে। যদিও তাড়াতাড়ি ঘুমানোর কথা ছিল, তবে সাগর পাড়ে চাঁদনি রাতের এই মায়াবী সৌন্দর্য মনকে বেঁধে রাখল। শেষ পর্যন্ত প্রায় রাত 2টার দিকে আমরা ঘুমাতে গেলাম। পরদিন খুব ভোরে উঠতে হবে ছেড়া দ্বীপে যাওয়ার জন্য। সরকারিভাবে ছেড়া দ্বীপে যাওয়া নিষিদ্ধ, তবে যেতে চাইলে তার সম্পূর্ণ নিজ দায়িত্বে যেতে হবে। আসসালামু আলাইকুম। এখন বাজতেছে 5:20 আর আমরা এখন যাচ্ছি ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। কারণ এখানে যাইতে হলে আপনাকে একটু সকাল সকাল যাইতে হবে, না হলে দুইটা সমস্যা। একটা হচ্ছে জোয়ার সমস্যা হতে পারে, আপনার পরবর্তীতে জোয়ার চলে আসতে পারে। আর একটা সমস্যা হচ্ছে আপনাকে ওইখানে ঢুকতে নাও দিতে পারে। তো যার কারণে দেখবেন এখানে এখন অনেকগুলো, এই দেখেন রাত্রে তো বোঝা যাচ্ছে না হয়তো এতটা, অনেক গাড়ি আসতেছে, দেখছেন লাইট দেখা যাচ্ছে, সবাই এখন যাচ্ছে। এখন ছেড়া দ্বীপ যাবে একদম 6টা 7টা 8টার মধ্যে আবার ব্যাক করবে সবাই। এই তো আপনারা যারা ছেড়া দ্বীপ যাইতে যাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন 5টার মধ্যে ওখানে চলে যেতে, তো পরবর্তীতে ঝামেলা মানে। এখানে দেখেন আমাদের সামনে এখন আরেকটা গাড়ি যাইতেছে, আর অনেকে বাইকে করে যাচ্ছে, অনেকে হেঁটে যাচ্ছে, আবার অনেকে অর্থাৎ যে যার মতো করে ব্যবস্থা করে যাচ্ছে। এখন আমাদের বাইক 5টা বাজে আসার কথা, বাট উনি এখন উঠতে পারে নাই, এখন আসতেছে। অনেক কষ্টে আর দৌড়ঝাঁপ শেষে আমরা পৌঁছালাম আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত ছেড়া দ্বীপ। এখানে মানুষ মূলত সূর্যোদয়, ক্যাফল আর প্রবাল দেখার জন্য ভিড় করে। দ্বীপ জুড়ে ছড়িয়ে থাকা প্রবাল এই জায়গার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আপনারা যে কালো পাথরগুলো দেখতেছেন,
এগুলো মূলত প্রবাল। কিন্তু প্রশ্ন হলো, এই প্রবালগুলো আসলে কি, আর সরকার কেন তো কড়াকড়িভাবে এগুলো রক্ষা করতে চাচ্ছে? অনেকে ভাবেন প্রবাল হয়তো কেবল একটি পাথর, কিন্তু বাস্তবে এগুলো জীবন্ত প্রাণী। হাজার হাজার ক্ষুদ্র সামুদ্রিক জীব একসাথে বাস করেই তৈরি করে এই প্রবাল দ্বীপ। এই প্রবাল সমুদ্রের নিচে গড়ে তোলে এক জীবন্ত শহর। ছোট মাছ, চিংড়ি, কাঁকড়া, অসংখ্য সামুদ্রিক প্রাণীর জন্ম আর আশ্রয়স্থল এই প্রবাল। প্রবাল নষ্ট হওয়া মানে এই পুরো সামুদ্রিক জীবন ব্যবস্থার ধ্বংস হওয়া। প্রবাল থাকলে মাছ থাকে, আর মাছ থাকলেই বাঁচে জেলেদের জীবিকা। সেন্ট মার্টিনের আশেপাশে মাছ বেশি থাকার অন্যতম কারণ হলো এই প্রবাল দ্বীপ। প্রবাল শুধু প্রাণীই রক্ষা করে না, এগুলো প্রকৃতির তৈরি এক শক্তিশালী ঢাল। ঝড়, জলোচ্ছ্বাস আর বড় ঢেউয়ের আঘাত কমিয়ে দ্বীপ আর উপকূলকে রক্ষা করে এই প্রবাল। চারপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো কেয়া ফলের গাছ। দেখতে অনেকটা আতা ফলের মতো হলেও এগুলো খাওয়া যায় না, শুধু প্রাকৃতিক সৌন্দর্যের অংশ। ছবি তুলে সবাই এবার ফিরে যাচ্ছে সেন্ট মার্টিনের অন্যান্য প্রান্তের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা এখন সেন্ট মার্টিনের যে অংশে প্রবেশ করতে যাচ্ছি, স্থানীয়ভাবে অনেকে গলাচিপা নামে চেনে। এই অংশটির দুদিকে তুলনামূলকভাবে অনেকটাই সরু, যা একে দ্বীপের অন্য অংশের চেয়ে আলাদা করে তুলেছে। নীল সাগরের এই মনোমুগ্ধকর দৃশ্য আর ঢেউয়ের গর্জন সময়ের সঙ্গে সঙ্গে নিজের রঙ বদলায়। সকালে এলে একরকম রূপ, দুপুরে আরেক রকম, আর বিকেলে পাওয়া যায় গুদুলির মিষ্টি রোদের ছোঁয়া। রাত হলে অনেকে রিসোর্টের পার্সোনাল বিচে বা সাগর পাড়ে শুয়ে কাটিয়ে যায় দীর্ঘ সময়। আজ আমাদের ফিরে যাওয়ার দিন, তাই সকালে একটি বাইক ভাড়া করে পুরো সেন্ট মার্টিন ঘুরে নিলাম। যদিও কিছু জায়গা দেখা এখনো বাকি রয়েছে, সেগুলো তোলা থাকলো আগামী বছরের জন্য ইনশাআল্লাহ।
এখন আমরা যাচ্ছি বাজারের দিকে, অর্থাৎ জেটি ঘাটে। সেখানে দুপুরের খাবার শেষে আমরা শিপে উঠব। সবগুলো শিপ আগে এসে পৌঁছালো, তবে আমাদের শিপ যথারীতি সবার শেষে এলো। আলহামদুলিল্লাহ, অবশেষে শিপে উঠতে পারলাম। শুরু হলো আবারও ছুটে চলা কক্সবাজারের উদ্দেশ্যে। সাগর থেকে সূর্যাস্ত দেখা সত্যিই রোমাঞ্চকর এক অনুভূতি। মনে হচ্ছিল আমাদের সঙ্গে সঙ্গে সূর্যটাও যেন তার অন্য এক গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। সূর্যাস্ত দেখতে দেখতে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেল সেন্ট মার্টিনে অতিরিক্ত দামের পিছনের কারণ। এখানে মাত্র 2-3 কিলোমিটার পথের ভাড়া 400 টাকা। খাবারের দামও তুলনামূলক অনেকটাই বেশি। তাদের ভাষ্যমতে এখানে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম প্রায় 65 টাকা। আবার অন্যান্য এলাকার মতো নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুবিধাও নেই, তাই প্রতিনিয়ত ব্যাটারি চার্জ করতে গিয়ে অনেক টাকা খরচ হয়। তার উপর সাগর পাড়ের বালুময় রাস্তা, এর কারণে ব্যাটারি চার্জ অনেকটাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এছাড়া সব ধরনের সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিস আসে টেকনাফ থেকে। পণ্য দামের সঙ্গে যোগ হয় 2টি জেটি ঘাটের টোল এবং শিপ ভাড়া। আবহাওয়া খারাপ হলে কখনো কখনো 4-5 দিনেও খাবার আসে পৌঁছায় না। তবে সবই ঠিক আছে। এখানকার নারকেলের দামটা কেন এত বেশি, তার উত্তর এখনো খুঁজে পেলাম না। আমরা পর্যটক হিসেবে সেন্ট মার্টিনের রঙিন রূপটাই দেখি সবসময়, কিন্তু সাগর ঘেরা এই মানুষগুলোর বর্ষাকালীন জীবন সত্যি খুব কষ্টদায়ক। স্থানীয়দের কাছ থেকে আরও জানা গেল এখানে মাত্র 20 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে, যার জনসংখ্যার তুলনায় একেবারে অপ্রতুল। এমনকি এসএসসি পরীক্ষা দিতে হলেও শিক্ষার্থীদের টেকনাফ গিয়ে হোস্টেল ভাড়া করে থাকতে হয়। আর মেয়ে হলে তো সাথে থাকতে হয় আরও 2-3 জন অভিভাবক, যা তাদের পরিবারের উপর আরও বাড়তি চাপ সৃষ্টি করে। পর্যটকদের জন্য না হলেও অন্তত এই দ্বীপের স্থানীয় মানুষগুলোর মৌলিক চাহিদার প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করছি। ভালো থাকুক সাগরকূলের এই মানুষগুলো। আপনি কোথায় থেকে দেখছেন আমার এই ভিডিও, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পুরো গল্প জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি, মোস্তাকিম হুসাইন। সময় হলো ফিরে যাওয়ার। দেখা হবে অন্য আরেকটি গল্পে ইনশাআল্লাহ। ভালো কাটুক আপনার সময়, ভালো থাকুন আপনার প্রিয় মানুষদের সাথে। আল্লাহ হাফেজ।